সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং আরশাদ চৌধুরী। মাত্র ১ মাস ১ সপ্তাহ আগে আয়াতের ছোড়া বুলেটে যে তার বাম বাহু ক্ষতবিক্ষত হয়েছিল, সেখানে এখনো সাদা ব্যান্ডেজ জড়ানো। কিন্তু তার মুখে যন্ত্রণার কোনো ছাপ নেই, বরং সেখানে খেলা করছে এক হিংস্র পৈশাচিক উল্লাস। তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে কুচকুচে কালো পোশাক পরিহিত এক দীর্ঘকায় লোক, যার হাতে উদ্যত এক মারণাস্ত্র, লোডেড বন্দুকের সেই কালো নলটা সোজা আয়াতের দিকে তাক করা। হঠাৎ এই যমদূতদের বাড়ির দোরগোড়ায় দেখে আয়াতের বুকের ভেতরটা কেঁপে উঠল। ১ মাস আগের সেই রক্তাক্ত বিকেলের স্মৃতি দগদগে ঘায়ের মতো তার চোখের সামনে ভেসে উঠল। কিন্তু ভেতরে থাকা ২ নিষ্পাপ কন্যা সন্তানের কথা মনে হতেই সে নিজের সমস্ত দুর্বলতা ঝেড়ে ফেলল। নিজের ভেতরের সমস্ত ভয়কে একপাশে ঠেলে দিয়ে যতটা সম্ভব সাহস সঞ্চয় করে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনি এখানে আবার এসেছেন? কোন সাহসে? আপনার বিন্দুমাত্র লজ্জা করে না? যে মানুষটা নিজের ছেলেকে বিষ খাইয়ে মারতে চেয়েও শান্তি পায়নি, সে আজ আবার কোন মুখে এই বাড়ির দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে? আয়াতের এমন জ্বলন্ত রূপ দেখে আরশাদ চৌধুরী বিন্দুমাত্র বিচলিত হল না, বরং ঠোঁটের কোণে এক কুৎসিত বিদ্রূপাত্মক হাসি ফুটিয়ে বলেন, একদম মায়ের মতো তেজ তোমারও! রক্ত তো কথা বলবেই। আয়াত মুহূর্তের জন্য অবাক হলো। তার ভুরু জোড়া কুঁচকে গেল। এই লোকটা কথায় কথায় কেন তার মৃত মায়ের প্রসঙ্গ টেনে আনে, তা সে কিছুতেই বুঝতে পারে না। তার মায়ের প্রতি পবিত্র স্মৃতি তার ওপরে এই লোকের কুৎসিত বাক্যবাণ আয়াতের সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল। তার মৃত মায়ের অতীত এমন কি রহস্য লুকিয়ে আছে, যার কারণে আরশাদ চৌধুরী আজ এই চরম মুহূর্তেও তাকে টেনে আনছেন। আরশাদ চৌধুরী নিজের ব্যান্ডেজ করা হাতটার ওপরে অন্য হাত বুলিয়ে উপহাসের সুরে বলল, আমি তো এখানে তোমার সাথে গল্প করতে আসিনি আয়াত। আমি এসেছি আমার নাতিদের সাথে দেখা করতে, আর তাদেরকে একটু আদর করতে। সরো পথ থেকে। আয়াত নিজের ২ হাত দিয়ে দরজার ২ পাশ আগলে দাঁড়িয়ে তীব্র চিৎকার করে বলল, যে লোক নিজের ছেলের শরীরে তিলে তিলে বিষ দিয়ে তাকে চিরতরে শেষ করে দিতে চেয়েছিল, তার জন্ম দেওয়া সন্তান আপনার নাতি হয় কিভাবে? ওদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। এই বাড়িতে আপনার মতো একটা কলঙ্কিত মানুষের কোনো জায়গা নেই, কোনোদিন হবেও না। আরশাদ চৌধুরী যেন আয়াতের এই কথায় এক পরম মজা পেলেন। তিনি আরো এক ধাপ এগিয়ে এসে হিসিয়ে বলেন, একদম ঠিক বলেছ। একজন চরিত্রহীনা নারীর মেয়ের পেটে আমার চৌধুরী বংশের রক্ত বড় হয়েছে, এটা আমি নিজেও কোনোদিনও মেনে নিতে পারবো না, আর তা আমিও হতে দেব না। কথাটা শেষ হতেই আরশাদ চৌধুরী নিজের সর্বশক্তি দিয়ে আয়াতকে এক সজোরে ধাক্কা দিলেন। ১ মাসের প্রসবের ধকল কাটিয়ে ওঠা আয়াতের দুর্বল শরীরটা সেই ধাক্কা সামলাতে না পেরে ছিটকে গিয়ে ড্রয়িং রুমের দেওয়ালের সাথে আছড়ে পড়ল। আরশাদ চৌধুরীও তার সেই কালো পোশাকধারী বন্দুকবাজ লোকটাকে নিয়ে সোজা বাড়ির ভেতরের দিকে সিঁড়ির অভিমুখে এগোতে লাগলো। কি বলবেন আপনি? চরিত্রহীনা? কি বললেন এটা? চরিত্রহীনা নারীর মেয়ে মানে? মুখ সামলে কথা বলুন। আমার মা আপনার সাথে কি চরিত্রহীনতার মতো কাজ করেছে? আর আপনি কোথায় যাচ্ছেন? এরা কারা? এই বাড়ি থেকে বের হন বলছি। আয়াত দেওয়াল ধরে কোনো মতে উঠে দাঁড়িয়ে যন্ত্রণায় কোকিয়ে উঠল। কিন্তু নিজের চেয়েও এই মুহূর্তে ওপরের ঘরে ঘুমিয়ে থাকা নিষ্পাপ আনায়া আর আয়রার নিরাপত্তা তার কাছে বড়। সে পাগলের মতো চিৎকার করে আরশাদ চৌধুরীর পেছনে পেছনে ছুটতে লাগলো। আপনি ওপরের দিকে কোথায় যাচ্ছেন? কে ওরা? আবারও বলছি, এদের আমার বাড়ি থেকে বের করুন। আয়াত নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করে আরশাদ চৌধুরীকে বাধা দেওয়ার চেষ্টা করলেও সেই লোক তার কোনো কথাই কানে তুলল না। তার লক্ষ্য তখন ওপরের তলার সেই ঘরটা, যেখানে আরভানের ২ কলিজার টুকরা ঘুমিয়ে আছে। অবস্থা বেগতিক দেখে আয়াত ওপরের দিকে তাকিয়ে গগন বিদারী চিৎকার দিয়ে বলল, শাহজাদি, দরজা বন্ধ করো, ঘরের দরজা ভেতর থেকে লক করে দাও। কোনোভাবেই এই অমানুষটাকে ঘরের ভেতরে ঢুকতে দিবে না।
ওপরে বাচ্চাদের পাশে বসে থাকা শাহজাদি আয়াতের এমন ভয়ঙ্কর আর্তনাদ শুনে মুহূর্তের মধ্যেই শিউরে উঠল। সে এক ছুটে ঘরের দরজার মুখে আসতেই স্তম্ভিত হয়ে গেল। সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে আছেন স্বয়ং তার বড় চাচা যান। শাহজাদি জীবনে মাত্র একবার খুব ছোটবেলায় এই চাচার মুখ দেখেছিল। তারপর আর কখনো তাকে সামনাসামনি দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য তার হয়নি। তবে চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে ঝোলানো সেই বিশাল পারিবারিক ছবিটির ফ্রেমে এই মুখটা সে হাজারবার দেখেছে। তাই আরশাদ চৌধুরীকে চিনতে শাহজাদির বিন্দুমাত্র ভুল হলো না। প্রথমে খুশি হলেও তা স্থায়ী হলো না। চাচার পেছনের লোকটার হাতের বন্দুক দেখে শাহজাদির কলিজাটা শুকিয়ে গেল। পেছন থেকে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আয়াত তখনও অনবরত চিৎকার করে যাচ্ছে, শাহজাদি দাঁড়িয়ে থেকো না, প্লিজ দরজাটা বন্ধ করো, নইলে ওরা আমার বাচ্চাদের মেরে ফেলবে। জলদি করো শাহজাদি, তোমার ভাইয়াকে কল দাও। ঠিক তখনই পেছন থেকে আরশাদ চৌধুরীর সাথে আসা দ্বিতীয় লোকটা অতর্কিত ঘরের ভেতরে ঢুকে আয়াতের হাত দুটো পেছন থেকে খপ করে ধরে ফেলল। একজন বলিষ্ঠ পেশিবহুল পুরুষের পাশবিক শক্তির সাথে নিজের দুর্বল শরীর নিয়ে কিছুতেই কুলাতে পারল না আয়াত। সে সর্বশক্তি দিয়ে ছটফট করতে করতে আর্তনাদ করে উঠল, ছাড়ো আমাকে, হাত ছাড়ো বলছি, শাহজাদি দরজা আটকা। শাহজিদি ওপর থেকে আয়াতের কণ্ঠস্বরের সেই তীক্ষ্ণ আকুলতা শুনে প্রথমে কিছু না বুঝলেও আসন্ন বিপদের তীব্রতা টের পেয়ে চাচা আরশাদ চৌধুরীর ঘরের দরজায় পৌঁছানোর আগেই ভেতর থেকে লক আটকে দিতে গেল। কিন্তু শেষ রক্ষা হলো না। শাহজাদি যখন দরজাটা জোরে কপাট করতে যাবে, ঠিক তখনই আরশাদ চৌধুরী নিজের এক হাতের পুরো শক্তি দিয়ে দরজাটা ধাক্কা দিয়ে ধরে ফেলল। একজন বলিষ্ঠ ও দীর্ঘকায় প্রৌঢ় পুরুষের গায়ের জোরের সামনে শাহজাদির মতো এক ফালি শুকনো মেয়ের শারীরিক শক্তি কিছুই ছিল না। তবুও নিজের সর্বোচ্চটুকু দিয়ে শাহজাদি দরজার ওই পাশ থেকে লড়াই চালিয়ে গেল। কিন্তু আরশাদের চৌধুরীর এক প্রচণ্ড ও হিংস্র ধাক্কায় দরজাটা হুড়মুড় করে খুলে গেল। সেই ধাক্কার চোটে শাহজাদি ছিটকে গিয়ে ঘরের এক কোণে থাকা ড্রেসিং টেবিলের কাঠের কোণায় সজোরে আঘাত পেল। কপাল ফেটে সাথে সাথে তাজা রক্ত গড়িয়ে পড়ল তার চোখ মুখ বেয়ে। সেই তীব্র আঘাতেই শাহজাদি কোনো গঙ্গানি ছাড়াই মেঝেতে লুটিয়ে পড়ে তৎক্ষণাৎই জ্ঞান হারালো। আরশাদ চৌধুরী সেদিকে একটিবারও ফিরে না তাকিয়ে পৈশাচিক উল্লাসে ঘরের ভেতরে ঢুকলেন। তার বিষাক্ত চোখ দুটো গিয়ে পড়ল বিছানার মাঝখানে শুয়ে থাকা 1 মাসের সেই দুধের শিশু দুটোর দিকে। ওইদিকে নিচে থাকা লোকটার হাত থেকে নিজেকে মুক্ত করতে আয়াত তখন এক উন্মাদ বাঘিনী। সে নিজের সমস্ত শক্তি পায়ে জড়ো করে লোকটার স্পর্শকাতর জায়গাগুলোয় সজোরে এক লাথি মারল। ব্যথায় লোকটার হাত শিথিল হতেই সে তার অন্য হাতটায় নিজের ধারালো দাঁত দিয়ে এক কামড় বসিয়ে দিল। যন্ত্রণায় লোকটা হাত ছেড়ে দিতেই আয়াত তাদের হাতের বাঁধন থেকে ছুটে এক নিঃশ্বাসে সিঁড়ি বেয়ে ওপরে চলে এলো। ঘরে ঢুকতেই যখন সে দেখল আরশাদ চৌধুরী এক অদ্ভুত হিংস্র দৃষ্টিতে বিছানার নিষ্পাপ শিশু দুটোর দিকে তাকিয়ে আছেন, তখন আয়াতের মাতৃত্বের ভেতর যেন এক রুদ্র রূপ চাড়া দিয়ে উঠল। সে ড্রেসিং টেবিলের ওপরে থাকা ভারী একটা পাথরের ক্রিস্টাল প্লেট দু হাতে তুলে নিয়ে কোনো কিছু না ভেবে সোজা আরশাদ চৌধুরীর মাথার পেছনে আঘাত করল। হঠাৎ এমন অতর্কিত আর ভারী আঘাতে আরশাদ চৌধুরীর মাথাটা মুহূর্তের জন্য ঝিম ধরে গেল। তিনি 2 হাত দিয়ে মাথা চেপে ধরে টাল সামলালেন। আয়াত পিস্তলহীন অবস্থাতেই আরশাদ চৌধুরীর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে কাঁপা কাঁপা অথচ তীব্র ধারালো কণ্ঠে জিজ্ঞেস করল, আরভান কি আদৌ আদৌ আপনার নিজের সন্তান, নাকি ওকেও নিজের স্বার্থে নিজের প্রয়োজনে বছরের পর বছর ব্যবহার করে আজ মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন? নিজের সন্তানকে তিলে তিলে শেষ করে দিয়েও আপনার লোভ মেটেনি? এখন আমার এই নিষ্পাপ 1 মাসের বাচ্চাদের পেছনে কেন লেগেছেন আপনি? ওরা আপনার কি ক্ষতি করেছে? আরশাদ চৌধুরী মাথা চেপে ধরে সোজা হলেন। তার চোখের মণি দুটো এবার রাগে ও অপমানে একদম লাল হয়ে উঠল।
এই একরত্তি মেয়ে যে কিনা মাত্র ১ মাস আগে তাকে গুলি করেছিল, সে আজ আবারও তার মাথায় আঘাত করার দুঃসাহস দেখালো। এত বড় কলিজা এই মেয়ের আসে কোথা থেকে? তিনি রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে আয়াতের চুল মুঠো করে ধরে তার গালে কষিয়ে পর পর কয়েকটা চড় মারলেন। থাপ্পড়ের তীব্রতায় আয়াতের ঠোঁটের কোণা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে এলো। সে ছিটকে গিয়ে বিছানার পাশে পড়ল। ঠিক তখনই আরশাদে চৌধুরীর দ্বিতীয় লোকটা হাঁপাতে হাঁপাতে ওপরের ঘরে ঢুকে অত্যন্ত আতঙ্কিত কণ্ঠে বলল, স্যার, আরভান ফিরে এসেছে। ওর গাড়ি বাড়ির একদম কাছাকাছি চলে এসেছে। আর বড়জোর কয়েকটা মিনিট, তারপরই এই ঘরে ঢুকে যাবে। আরভানের আসার খবর শুনে আরশাদ চৌধুরীর মাথা যেন কাজ করা বন্ধ করে দিল। সে আরভানের মুখোমুখি হতে চায় না, অন্তত এই মুহূর্তে তো নয়। তার মনে হলো আজ যা কিছু ঘটেছে তার সব কিছুর মূলে এই একরত্তি মেয়ে আয়াত। এর জন্যই আজ তার সাজানো সাম্রাজ্য ধ্বংসের মুখে। শান্তিতে এসে সব কটাকে শেষ করে দিয়ে চলে যাবে তা না, শুরু থেকেই এই মেয়ে তার প্রতিটি চালে বাগড়া দিয়ে যাচ্ছে। এই মেয়েকে সে আজ মেরেই ফেলবে, আর তার আগে শেষ করবে এই রক্তকে, যে রক্ত হাবিবা নামক প্রতারিত নারীর রক্ত। আরভানের রক্তের সাথে মিশে এক নতুন চৌধুরী বংশের জন্ম দিচ্ছে। ঘরের ভেতর এই তুমুল চিৎকার, মারামারি আর বারুদের কড়া গন্ধে ১ মাসের ছোট্ট আনায়া আর আয়রা ভয় পেয়ে ঘুম থেকে জেগে উঠল। অবুঝ শিশু দুটো নিজেদের চেনা শান্ত পরিবেশটা না পেয়ে একযোগে তার স্বরে কান্না জোড়ে দিল। বাচ্চাদের সেই কান্নার আওয়াজ শুনে আয়াতের বুকটা ফেটে যাচ্ছিল। সে নিজের ঠোঁটের রক্ত মুছে ফুঁপিয়ে কেঁদে উঠল এবং ঝাপসা চোখে অপরের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, আল্লাহ, তুমি আরফানকে একটু তাড়াতাড়ি এনে দাও। ও না আসলে আজ আমার কোল খালি হয়ে যাবে। এই লোকটা যে এতটা জঘন্য, এতটা পিচ্যাস হতে পারে তা আমার জানা ছিল না। আয়াত চিৎকার করে আরশাদে চৌধুরীকে বলল, আপনি এতটা জঘন্য মানুষ কিভাবে হতে পারলেন? নিজের পেটের ছেলের সাথে বছরের পর বছর অন্যায় করেছেন, তার কলিজা কেটে কুচি কুচি করেছেন, তারপরও আপনার ক্ষুধা মেটেনি? এখন এই ১ মাসের সন্তানদের ওপরে হাত তুলতে আপনার হাত কাঁপছে না? রাগে আর কান্নায় আয়া তার কথা বলতে পারল না। তার গলার ভেতরে কান্নারা দলা পাকিয়ে এলো। আরশাদ চৌধুরী যেন আয়াতের এই আর্তনাদে এক পরম পৈশাচিক আনন্দ পেলেন। তিনি এক ভয়ঙ্কর কুৎসিত হাসি দিয়ে বললেন, শুধু এতটুকুন কেন আয়াত? আমি কিন্তু এর চেয়েও আরো অনেক বড় কাজ করেছি, যা তুমি জানোও না। আয়াত নিজের কান্না চেপে হেঁচকি তুলতে তুলতে আরশাদ চৌধুরী রক্তচক্ষুর দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণ বেয়ে তখনও তাজা রক্ত গড়িয়ে পড়ছে। আরশাদ চৌধুরী আরো এক ধাপ এগিয়ে এসে হিসহিসিয়ে বললেন, তুমি কি জানো তোমার মা বাবা কিভাবে মারা গেছে? বোকা মেয়ে, জানবে কিভাবে? আমি কিন্তু তোমার বাবা মাকেও এই পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিয়ে ওপরে পাঠিয়ে দিয়েছি। ইউ নো আয়াত, আই এম রিয়েলি ডোন্ট ওয়ান্ট দ্যাট। তোমার ওই মা, যাকে আমি নিজের ঘরে রানী করে রাখতে চেয়েছিলাম, তার মেয়ে এসে আমার ছেলের বউ হয়ে এই চৌধুরী বাড়ির গদিতে বসুক। আমি তো আমার ছেলেকে অনেক বুঝিয়েছিলাম যাতে করে সে তোমাকে দূরে সরিয়ে দেয়, কিন্তু সে বোঝেনি। এখন বলো, এখানে দোষটা কার? আমার নাকি তোমাদের? আরশাদ চৌধুরীর এই রোমহর্ষক স্বীকারোক্তি শুনে আয়াত স্তম্ভিত হয়ে গেল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে তো এতকাল জানতো তার বাবা মা এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাহলে সব মিথ্যা ছিল? এই লোকটাই তার বাবা মার খুনি? তার সমস্ত পৃথিবী যেন এক নিমিষেই দুলতে শুরু করলো। এর মাঝেই আরশাদ চৌধুরীর সাথে থাকা সেই বন্দুকধারী লোকটা বন্দুকের নল সোজা বিছানার বাচ্চাদের দিকে তাক করতেই আয়াত নিজের মা বাবার খুনের ধাক্কা ভুলে এক হিংস্র বাঘিনীর মতো নিজেকে ছুটিয়ে দিল। পাশের ড্রেসিং টেবিলের ওপরে ফল কাটার একটা
ধারালো ছুরি রাখা ছিল। আয়াত ১ সেকেন্ডও না ভেবে সেই ছুরিটা তুলে নিয়ে সোজা লোকটার পেটে ঢুকিয়ে দিল। আহ! বলেই লোকটা নিজের পেট চেপে ধরে তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে ফ্লোরে লুটিয়ে পড়ল। তার পেট থেকে গলগল করে রক্ত বের হতে লাগলো। পাশে দাঁড়িয়ে থাকা আরশাদ চৌধুরী দ্বিতীয় লোকটা এই বীভৎস দৃশ্য দেখে চরম আতঙ্কিত হয়ে চিৎকার করে বলল, স্যার, এই মেয়ে এটা কি করলো? ও তো মরে যাবে। এমনটা হবে তা তো আপনি আমাদের বলেননি। আরশাদ চৌধুরী নিজের রক্তাক্ত হিংস্র চোখে তাকালেন আয়াতের দিকে, যে ছুরিটা ফেলে দিয়ে ততক্ষণে বিছানার দিকে ছুটে গিয়ে নিজের ২ সন্তানকে বুকের মাঝে আগলে নিতে ব্যস্ত। আরশাদ চৌধুরী দাঁত কিড়মিড়িয়ে করে বললেন, মারুক। কিন্তু পেটে ছুরি লাগা লোকটা তখন যন্ত্রণায় ছটফট করছিল। আরশাদ চৌধুরীর সাথে থাকা অন্য লোকটা নিজের সঙ্গীকে এভাবে মরতে দিতে রাজি ছিল না। তাই সে আহত লোকটাকে কাঁধে তুলে নিয়ে রুম থেকে বের হতে গেল। আরশাদ চৌধুরী সেই দিকে খেয়াল করলেন না। তার পুরো দৃষ্টি তখন আয়াতের ওপরে। তার ভেতরের পুরনো হিংস্রতা আর প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আয়াতের এই মুখটার মাঝেই যেন আবার সেই হাবিবার মুখ ভেসে উঠল, যে তাকে প্রত্যাখ্যান করে অন্য কারোর হাত ধরেছিল। আর আজ তার দেওয়া সন্তানেরা এই আরভানের বংশকে আগলে রাখছে। মুহূর্তের মধ্যেই আরশাদ চৌধুরী সেই পড়ে থাকা বন্দুকটা নিজের হাতে তুলে নিলেন। তিনি সোজা বাচ্চাদের দিকে তাক করে ট্রিগারে চাপ দিতে যাবেন। ঠিক তখনই আয়াত এক এক সেকেন্ডের ভগ্নাংশে নিজেকে ছুড়ে দিয়ে ২ বাচ্চার সামনে নিজের শরীরটাকে ঢাল বানিয়ে দিল। ঢিসুম ঢিসুম। পরপর ২টো তপ্ত বুলেট আয়াতের পিঠের ডান পাশ বরাবর সজোরে ঢুকে গেল। একটি বুলেট আয়াতের পিঠ ভেদ করে সোজা নিচে শুয়ে থাকা ছোট্ট আয়রার ডান বাহুর একটু কোণ ঘেঁষে চামড়া কেটে বেরিয়ে গেল। মুহূর্তের মধ্যেই রক্তের বন্যায় ভেসে গেল আয়াতের পিঠ এবং বিছানায় শুয়ে থাকা দুধের শিশুর কচি শরীর। ঠিক তখনই আরভানের গাড়িটা এসে সশব্দে বাড়ির সীমানার ভেতরে ঢুকলো। এরই মধ্যে আরভানের গাড়িটা যখন বাড়ির কাছাকাছি চলে এলো, ঠিক তখনই আরশাদ চৌধুরীর লোক বাইরে থেকে তাকে কল দিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, স্যার, আরভান আসছে। আরভান আসার খবর শুনে আরশাদ চৌধুরীর চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল। নিজের ছেলের সামনে পড়ার মতো সাহস বা পরিস্থিতি কোনোটাই এখন তার অনুকূলে নেই। সে কোনো কিছু চেক না করেই দিক বিদিক জ্ঞান হারিয়ে দ্রুত নিচে নেমে পালাতে উদ্যত হলো। তার সাথে সাথে তার বাকি লোকেরাও তীব্র আতঙ্কে সেখান থেকে পালিয়ে গেল, যেন কোনোভাবেই আরভানের সামনে পড়তে না হয়। মনে মনে ভাবলো, আরভান এখন ভেতরে ঢুকলে তারা নিচ দিয়ে নেমে চলে যেতে পারবে। পরে না হয় সবগুলোকে একসাথে এক হাতে দেখে নেওয়া যাবে। আরভান গাড়ি ব্রেক কষে ঝড়ের গতিতে বাড়ির ভেতরে ঢুকলো। ভেতরে পা রাখতেই তার কেমন যেন এক অস্বাভাবিক পরিবেশ ও নিস্তব্ধতা অনুমান হলো। বাতাসে হালকা বারুদের কড়া গন্ধ। সে তীব্র এক আশঙ্কায় ছটফট করতে করতে ওপরের দিকে তাকিয়ে কয়েকবার চিৎকার করে ডাকলো, আয়াত, আয়াত! কিন্তু ওপর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। আরভানের ঠিক পেছনে ফারহান এবং আরভানের পার্সোনাল সেক্রেটারি ও বিজনেস ম্যানেজার রোহান সিদ্দিকীও ভেতরে ঢুকলো। ফারহান চারিদিকে নীরবতা দেখে কিছুটা স্বস্তির সুরে বলল, মনে হয় বাচ্চাদের সাথেই ঘুমিয়ে পড়েছে। শাহজাদিকেও নিচে দেখছি না নিচে। আরভান ফারহানের কথার কোনো জবাব দিল না। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে এক ভয়ানক বিপদের সংকেত দিচ্ছিল। সে সোজা এক ছুটে ওপরের তলায় নিজের ঘরের দিকে চলে গেল। ঘরে পা রাখতেই সে এক লহময় স্তব্ধ হয়ে গেল। তার পুরো দুনিয়া যেন এক নিমিষে ওলটপালট হয়ে গেল। বিছানার উপরে উপুড় হয়ে নিথর হয়ে পড়ে আছে আয়াত। তার পিঠের কাপড় রক্তে জুবুথুবু হয়ে লাল হয়ে গেছে। পাশে আয়রা তীব্র যন্ত্রণায় চিৎকার করে কাঁদছে। আর তার ছোট্ট কচি বাহু থেকে গলগল করে তাজা রক্ত মেঝেতে গড়িয়ে পড়ছে। শান্ত আনায়াও রক্তের মাঝে শুয়ে ভয়ে কাঁপছে। আরভান এক গগন বিদারী চিৎকার দিয়ে দিক বিদিক জ্ঞান হারিয়ে
বিছানার দিকে ছুটে গেল। আয়াত, এই আয়াত, কি হয়েছে তোমাদের? কে কে করেছে এইসব? কে এসেছিল এখানে? এই আয়াত, কথা বলো, চোখ মেলো প্লিজ। সে পাগলের মতো আয়াতকে সোজা করার চেষ্টা করলো, কিন্তু আয়াতের শরীর তখন নিথর। আরভান নিজের দুই হাত দিয়ে বাচ্চাদের আর আয়াতকে একসাথে বুকের মাঝে টেনে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতে করতে ডুকরে কেঁদে উঠল। তার মুখ দিয়ে তখন আবোল তাবোল কথা বের হতে লাগলো। সে পুরোপুরি উন্মাদ হয়ে গেছে। সে মাথায় হাত দিয়ে নিজের চুল খামচে ধরে চিৎকার করতে লাগলো। বলল, না না, এটা হতে পারে না। আমার আম্মা জানেরা, আমার আম্মা জানেরা, এদের গায়ে হাত তোলার সাহস কোন জানোয়ারের হলো? আয়াত, তুমি আমায় ফেলে যেতে পারো না, আমি তোমায় যেতে দেব না। কে এসেছিল এখানে? কোন কুলাঙ্গার আমার জান কেড়ে নিতে এসেছে? আমি তাকে জ্যান্ত কবর দেব। ফারহান, তাড়াতাড়ি আয়। আমার আয়াত কথা বলছে না কেন? ওরে, কে কোথায় আছিস আমার আম্মা জানদের বাচ্চা? আয়াত নিজের অর্ধ নিমীলিত চোখ জোড়া কোনো মতে একটু মেলে আরভানের এই ভয়ঙ্কর উন্মাদ দশা আর কান্না দেখল। সে ঠোঁটের রক্ত মেখেই আরভানের উদ্দেশ্যে কিছু একটা বলার জন্য আপ্রাণ চেষ্টা করলো। তার ঠোঁট দুটো কেঁপে উঠল, কিন্তু তীব্র যন্ত্রণায় তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে শুধু এক জোড়া আকুল দৃষ্টিতে আরভানের দিকে তাকিয়ে রইল। আরভানের চোখ দিয়ে তখন অনবরত পানির ধারা নেমে আয়াতের গালে আছড়ে পড়ছে। ফারহান আর ম্যানেজার রোহান সিদ্দিকী এক ছুটে ঘরের ভেতরে আসতেই তাদের চোখের সামনে ভেসে উঠল আরো এক ভয়ঙ্কর দৃশ্য। আরভান তখন পুরোপুরি উন্মাদের মতো আয়াত আর রক্তে ভেজা বাচ্চাদের বুকে জড়িয়ে ধরে পাগলের মতো চিৎকার করে কাঁদছে। তার এই ভয়াবহ রুদ্র রূপ আর বুক ফাটানো আর্তনাদ দেখে ম্যানেজার রোহানের বুকটাও কেঁপে উঠল। রোহান সিদ্দিকী আর এক মুহূর্ত নষ্ট না করে সোজা আরমানের সামনে এসে বলল, স্যার, এখন ভেঙে পড়লে চলবে না। ওদের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এখনই আমাদের ওদেরকে হাসপাতালে নিতে হবে স্যার।